স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বাণিজ্য শুল্ক নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আশা করা যাচ্ছে আলোচনা শেষে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য শুল্ক হার কমাবে, কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকার জাপানের জন্য শুল্ক 15%, ইন্দোনেশিয়ার জন্য 19%, ভিয়েতনামের জন্য 20% এবং ফিলিপাইনের জন্য 19% নামিয়ে এনেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগের বিষয়ে আজ তৃতীয় দিনের শুনানি হবে। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলাটির বিচার চলছে। মঙ্গলবার গ্রেফতার 3 আসামির অব্যাহতি চেয়ে আইনজীবীরা শুনানি করেন। মামলার আনুষ্ঠানিক অভিযোগে থাকা 30 জন আসামির মধ্যে গ্রেফতার 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক 24 আসামি, এছাড়া গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানো মামলারও আজ শুনানি হবে। এজন্য 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দেশকে একেবারে নতুনভাবে তৈরি করতে হবে, পরিবর্তন করতে হবে গভীর থেকে, নইলে স্বৈরাচার আবার ফিরতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ হিউম্যান রাইটসের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় জুলাই স্মরণ অনুষ্ঠান। এ সময় শহীদদের স্মৃতিচারণ করে স্বজনরা বলেন, নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে। বিচারটি যদি স্যার আপনার এই সরকার আমলে যদি করে যেতে না পারেন, তাহলে বিচারটার জন্য আমরা অত্যন্ত চিন্তিত আছি। ভিডিও বার্তায় তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ভলগার তুর্ক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশে বিদেশে থাকা সব অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। বিচারটা যেন শতভাগ ট্রান্সপারেন্ট এবং ন্যায্যতার ভিত্তিতে হয়, এবং পার্সোনালি আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, গভীর থেকে সংস্কার না হলে দেশে আবারও ফিরতে পারে স্বৈরাচার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট, এমনকি জুলাই আগস্ট সংকটে বাংলাদেশের পাশে ছিল জাতিসংঘ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই সনদের খসড়ার কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি ও জামায়াতে ইসলামী। এমন অবস্থায় 31 জুলাইয়ের মধ্যেই একমত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদ চূড়ান্ত করার চিন্তা করছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার বসে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 21তম দিনের সংলাপ। দিনভর আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সহ আরও কিছু বিষয় ঝুলে রয়েছে। অংশগ্রহণকারী যে সমস্ত দল এবং জোট, তার 3/4 মতো দল এবং জোট কমিশনের প্রস্তাবটা সমর্থন করছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় ভিন্নমত জানালেও বিষয়টি কমিশনের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে বিএনপি। জুলাই সনদ যেন দ্রুত প্রকাশিত হয়, সেটাই প্রত্যাশা দলটির। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত,
সেই ভাষা বাক্য শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের খসড়ার ভূমিকা ও উপসংহার এরই মধ্যে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। তবে সনদের কিছু বিষয়ে আপত্তি তুলেছে এনসিপি ও জামায়াত। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। কার স্বার্থে কাদের উদ্দেশ্যে এরকম একটি দুর্বিসন্ধিমূলক খসড়া প্রণয়ন করেছেন আমরা জানি না। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার আলোচনায় এখন পর্যন্ত অন্তত 12টি মৌলিক সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংসদের উচ্চকক্ষ গঠন সহ অমীমাংসিত থেকে গেছে 8টি বিষয়ে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় আজও দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের 7টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত 9টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো জলকপাট। এদিকে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভাটি অঞ্চলে বন্যার পূর্বাভাস দেখা দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ফলে বন্যা আতঙ্কে রয়েছে ব্যারেজের ভাটিতে থাকা নদী পাড়ের হাজারো মানুষ। রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপানে সুনামি আঘাত হেনেছে। এছাড়া একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে 8.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপরই জাপান সহ যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কা অঙ্গরাজ্যে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তবে ভূমিকম্পের কারণে জাপানের উত্তরাঞ্চলে ইতোমধ্যে প্রায় 1 ফুট উচ্চতার সুনামি আঘাত হানার খবর পাওয়া গেছে। এছাড়া ফুকুশিমার দাইইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। শক্তিশালী এই ভূমিকম্পের আঘাতে রাশিয়া সহ অন্যান্য দেশে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এই ভূমিকম্পটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ধারণা করা হচ্ছে। এবার খেলার খবর। এশিয়ান কাপের ডেথ গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না। এশিয়ান কাপের বি গ্রুপকে ডেথ গ্রুপ বললেও মোটেও ভুল হবে না, কারণ বাংলাদেশের এই গ্রুপে আছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল 9 বারের চ্যাম্পিয়ন চীন, দ্বিতীয় সফল দল 2 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে 14 বছর আগে ঢাকায় 3-0 গোলে হেরেছিল বেঙ্গল টাইগ্রেসরা। যদিও হার্ড টিম আমরা মনে করতেছি, তারপরেও আমাদের মেয়েরা খেলার উপযোগী পরিবেশ করে ফেলেছে অলরেডি। তা আমার যেটা ব্যক্তিগত ধারণা, রেজাল্ট সর্বোপরি ভালোই হবে। মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত ড্রয়ে উপস্থিত ছিলেন না বাংলাদেশের কেউ, যাকে বড় ব্যর্থতা মনে করছেন সংশ্লিষ্টরা।
তো এখানে যদি আজকে যদি আমাদের ক্যাপ্টেন থাকতো ড্রতে, অন্য দেশের ক্যাপ্টেনরা ছিলেন, সেই মানে খেলার আগেই আমরা বাংলা যে পারবো, আমরা পেরেছি, আমরা যে কিছু করতে চাই, আগামীর যে বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, সেখান থেকে কিন্তু ও একটা কনফিডেন্স লেভেল নিয়ে আসতে পারতো ওখানে গেলে, এবং সে এসে কিন্তু তার টিমমেটদেরকে সেইভাবে ইন্সপায়ার করতে পারতো। এদিকে বিদ্রোহী নারী ফুটবলারদের এশিয়ান কাপে রাখার বিষয়টিও ভাবছে বাফুফে। মেয়েদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে আরও বেশি স্পিরিট আনার জন্য প্রেসিডেন্টের কাছে যথেষ্ট আমাদের কৌশল আছে। এই কৌশলগুলি উনি অবশ্যই অ্যাপ্লাই করবেন, যথেষ্ট সময় আছে, এবং বোর্ড আলোচনা সাপেক্ষে আমরা বোর্ড থেকেও সিদ্ধান্ত নিব যে মেয়েদের পক্ষে কি করানো যায়। 2026 সালের 3 মার্চ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, 6 মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও 9 মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি জাতীয় ঐক্যেই সমাধান, বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি। এদিকে রয়েছে বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ করছি, জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য। এদিকে রয়েছে মৌলিক সংস্কারে স্পষ্ট হচ্ছে মতপার্থক্য, জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক। এবং আরেকটি শিরোনাম, বীরের মতো প্রাণ দিলেন কুলাউড়ার দিদারুল, নিউ ইয়র্কে গুলিতে নিহত 4। দৈনিক প্রথম আলোর শিরোনামে রয়েছে খসড়া নিয়ে 3 দলের আপত্তি, তত্ত্বাবধায়ক সরকার ও নারী আসন নিয়ে ঐকমত্য হয়নি, আজ আবার আলোচনা, খসড়া নিয়ে মতামত জানাতে হবে আজকের মধ্যেই। আরেকটি শিরোনাম, ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচন সেপ্টেম্বরে। ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে বলেছে ডাকসু বাদে বাকি 3টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে 3 দশকের বেশি সময় ধরে এই নির্বাচন হয়নি। প্রথম আলোতে আরও রয়েছে ইন্টারনেট বন্ধ রাখা যাবে না, বিটিআরসিকে মন্ত্রণালয়ের চিঠি। আরেকটি শিরোনাম, সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি, জুলাই সনদ ও ঘোষণাপত্র। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরবে, জাতিসংঘের ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য। আরও রয়েছে জুলাই সনদের খসড়ায় বিএনপির সায় নাখোশ জামায়াত এনসিপি, আগামীকালের মধ্যে সনদ চূড়ান্ত করতে হবে বলেছেন আলী রিয়াজ। ইত্তেফাকে রয়েছে বিশৃঙ্খলার আশঙ্কায় দেশব্যাপী 11 দিনের বিশেষ সতর্কতা। আরেকটি শিরোনাম, বাংলাদেশের সফল ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় চীন, রাষ্ট্রদূত ওয়েনের মন্তব্য। বিএনপি ও জামায়াতের সঙ্গে যোগাযোগে 10 বছর বাধা ছিল। আমার দেশের শিরোনামে রয়েছে বাংলাদেশে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র চীন মুখোমুখি। এদিকে রয়েছে গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে, জুলাই স্মরণ অনুষ্ঠানে ডক্টর ইউনূসের মন্তব্য। আরেকটি মন্তব্য প্রতিবেদন রয়েছে, আওয়ামী বিচারকদের মুখোশ উন্মোচন করাই ছিল আমার অপরাধ, মাহমুদুর রহমান এমনটি বলেছেন। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম, ভয়ের ছায়ায় মোহাম্মদপুর, প্রকাশ্যে চাপাতি হাতে মহড়া, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। 9 মাসে 17 হত্যা মামলা, 3 মাসে 45 ছিনতাই মামলা। রাস্তায় নামলো শিক্ষক শিক্ষার্থীরা, 70 প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন, পরে মিছিল সমাবেশ এবং একটি ফটো ফিচার এখানে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের। আরেকটি শিরোনাম, কার্যকর সংস্কার না করলে স্বৈরাচার আবার ফিরবে, ডক্টর ইউনূসের মন্তব্য। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, নৈরাজ্যের আশঙ্কা, আতঙ্ক, সতর্কতা। জুলাই সনদের খসড়ায় মিশ্র প্রতিক্রিয়া এবং জুলাই সনদেরও সাংবিধানিক স্বীকৃতির পক্ষে নয় বিএনপি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।